আচ্ছা, কোষ বিভাজন আজকে আমি যে অংশটা পড়াতে যাব, আমাদের দেহ কোষ বিভাজন যে মাইটোসিস প্রক্রিয়ায় হয় তার বিভিন্ন দশাগুলো আমরা এর আগে পড়েছি, কোষের গঠনও পড়েছি। আজকে আমি ক্রোমোজোমের উপরে বেশ কিছুটা কথা বলতে চাইছি। আমার সঙ্গে সঙ্গে একটা প্রাণী কোষ প্রথমে এঁকে ফেলি। প্রাণী কোষ, আমার সঙ্গে সঙ্গে একটা প্রাণী কোষ আঁকবো। প্রাণী কোষের চিহ্নিত পরীক্ষায় আঁকতে দিতে পারে। একটা প্রাণী কোষ আঁকো, একটা আয়তাকার চিত্র যার মাথাগুলো ভোঁতা থাকে। তাড়াতাড়ি। আমি একটা প্রাণী কোষের ছবি আঁকছি। প্রাণী কোষের ছবিটা এরকম হবে, এরকম যাবো, গিয়ে এরকম আঙ্গুলের মতো তুলতে হয়, মাইক্রোভিলি বলে। তারপরে গিয়ে এরকম একটা খাঁজ দিতে হয়, দিয়ে একটা আয়তাকার চিত্র হয় যার মাথাগুলো ভোঁতা থাকবে। যখন প্রাণী কোষ বলছি তার মাঝখানে একটা কি থাকবে, পুরো বৃত্ত থাকবে। এই বৃত্তের ভিতরে জল জল করবে, আর একটা বৃত্ত থাকবে। এই লাল অংশটার নাম বলবো আমরা নিউক্লিওলাস। আর এর মধ্যে এরকম কতগুলো সুতোর মতো অংশ, এরকম উলম্বভাবে দিলাম, অনুভূমিভাবে দিলাম, দিয়ে একটা জাল তৈরি করলো। এই জালটার নাম হচ্ছে কি, এই জালটার নাম হচ্ছে নিউক্লিয় জালিকা। নিউক্লিও জালিকা, নিউক্লিয় জালিকা। এর ভিতরে যে লাল রঙের যে অংশটা আছে এর নাম নিউক্লিওলাস। নিউক্লিওলাস। আর বাইরের যে আবরণটা আছে এর নাম যেন কি, নিউক্লিয় পর্দা। নিউক্লিয় পর্দা। আর এর ভিতরে এক রকমের গুটি গুটি মানে তরল পদার্থ থাকে যার নাম নিউক্লিয় রস। ভিতরে তরলটার নাম হচ্ছে কি, নিউক্লিয় রস। নিউক্লিয় রস। এই চারটা উপাদানকে একসঙ্গে, কি বলা হয়, নিউক্লিয়াস। এই চারটাকে একসঙ্গে বলে নিউক্লিয়াস। নিউক্লিয়াস। আমরা এখানে কি করছি, প্রাণী কোষের চিহ্ন দিতে, প্রাণী কোষের চিহ্ন দিতে, প্রাণী মধ্যাহ্নয় দীর্ঘে, প্রাণী কোষ। একটা প্রাণী কোষের চিহ্নিত চিত্র আছে। প্রাণী কোষে তো এইটুকু থাকে না, এর মধ্যে মাইটোকন্ড্রিয়া থাকে। মাইটোকন্ড্রিয়া কিরকম দেখতে হয়, এরকম পটলের মতো। পটল আঁকলাম লম্বাটে, পটলের মতো করলাম। এবার এর ভিতরে কি করছি দিকে তাকাও, এরকম ডবল লেয়ার, এরকম আঙ্গুলের মতো প্রবর্ধক বেরোবে। এদিক থেকে গেল, উল্টো দিক থেকে যাবে। এর নাম হচ্ছে মাইটোকন্ড্রিয়া। এই অংশটার নাম হচ্ছে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া। এই কোষের মধ্যে এরকম একটা বৃত্ত মতো বানাবে। এর মধ্যে এরকম একটা কৌটো বসাবো, কৌটো, আর আরেকটা কোণে এরকম কৌটো সমান থাকবে, দুটো কৌটো থাকবে। আর এর মধ্যে থেকে রে বেরোবে, এটার নাম সেন্ট্রোজোম। 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 আর কতগুলো ফুচকা এঁকে দেবো এর মধ্যে। এই ফুচকাগুলোর নাম হচ্ছে কোষ গহ্বর। কোষ গহ্বর, গ হয় বয়র, কোষ গহ্বর। এবার এখানে এটা কি করলাম, একটা সাব বেলুনের মতো। তার পাশে আরেকটা সাব বেলুন ছোট সাইজের, তারপরে ছোট ছোট। এগুলোর নাম গলগি বস্তু। এটার নাম গলগি বস্তু। গলগি বস্তু। এই যে খাঁজগুলো যেটা আঙ্গুলের মতো রয়েছে এগুলা মাইক্রোভিলি। মাইক্রোভিলি। আর এর মধ্যে
যে এর মানে এক রকমের তরল থাকবে, এটা সাইটোপ্লাজম বলা হবে এটাকে। এটা সাইটোপ্লাজম, সাইটোপ্লাজম। আর সবচেয়ে বাইরে যে সাদা রঙের আবরণটা রয়েছে এটা কোষ পর্দা। কোষ পর্দা যদি প্রাণী কোষের চিহ্নিত চিত্র বলে তাহলে এইটা করতে হবে। যখন কোষ বিভাজন হয় তখন এই নিউক্লিয় জালিকা থেকে নিউক্লিয় জালিকা থেকে এরকম সুতোর মতো অংশ তৈরি হয়। নিউক্লিয় জালিকা থেকে এরকম সুতোর মতো অংশ তৈরি হয়। এই সুতোর মতো অংশগুলোর নাম কি? কোষ বিভাজন কালে এই নিউক্লিয় জালিকা থেকে সুতোর মতো অংশ তৈরি হয়, যার নাম ক্রোমোজোম। কোষ বিভাজন কালে প্রোফেজ দশাতে কি হয়? নিউক্লিয়াসের জল বিয়োজনের ফলে নিউক্লিয় জালিকা থেকে সুতোর মতো অংশ তৈরি হয়, যার নাম ক্রোমোজোম। ক্রোমোজোমের সংজ্ঞাটা কি? কোষ বিভাজন কালে নিউক্লিয় জালিকা থেকে উৎপন্ন নিউক্লিক অ্যাসিড এবং নিউক্লিয় প্রোটিন দ্বারা গঠিত নিউক্লিয় প্রোটিন দ্বারা গঠিত যে সুতোর মতো অংশ, কতগুলি বস্তু দেখা যায় যার মধ্যে বংশগত বৈশিষ্ট্য বহনকারী কি থাকে? জিন থাকে। তাকে বলে ক্রোমোজোম। কয়রকলাকার, ময়কার, জয়কার, জাহাজের জ ম, ক্রোমোজোম। কোষ বিভাজন কালে নিউক্লিয় জালক থেকে উৎপন্ন তাকে ক্রোমোজোম বলে। এই যে ক্রোমোজোম যেটা আমরা পড়তে চলেছি আজকে, ক্রোমোজোম কোথা থাকছে? কোষের নিউক্লিয়াসে থাকছে। যে ক্রোমোজোমগুলো নিউক্লিয় জালিকা তৈরি করে। ক্রোমোজোম দু রকমের ক্রোমোজোম আছে। একটা হচ্ছে দেহজ ক্রোমোজোম মানে দেহজ বৈশিষ্ট্য বহন করে। আরেকটা হচ্ছে যৌন ক্রোমোজোম। ক্রোমোজোম দু রকমের আছে। দেহজ ক্রোমোজোম যেটা দেহজ বৈশিষ্ট্য বহন করে, যার ইংরেজি নাম হচ্ছে অটোজোম, অটোজোম, অটোজোম। আর যৌন ক্রোমোজোম যে সেক্স ক্রোমোজোম, ক্রোমোজোম, যৌন ক্রোমোজোম। যদি আমরা মানুষের কথা চিন্তা করি, আমাদের মানুষের প্রতিটি দেহকোষে 23 জোড়া, মানুষের প্রতিটি দেহকোষে কি আছে? 46টি বা 23 জোড়া ক্রোমোজোম আছে। 23 জোড়া ক্রোমোজোম রয়েছে। ক্রোমোজোম বর্তমান।
মানুষের প্রতিটি দেহকোষে 46টি বা 23 জোড়া ক্রোমোজোম আছে। এই 23 জোড়ার মধ্যে 22 জোড়া হলো কি দেহজ ক্রোমোজোম, দেহজ ক্রোমোজোম, দেহজ ক্রোমোজোম। আর এক জোড়া আছে, এক জোড়া হলো যৌন ক্রোমোজোম, এক জোড়া যৌন ক্রোমোজোম আছে, ক্রোমোজোম। এই ক্রোমোজোমগুলো কেমন দেখতে, এদিকে দেখাও। এই ক্রোমোজোমগুলো এই যে জোড়া বলা আছে না, জোড়ায় জোড়ায় থাকে, এরকম থাকে। মনে করো এই একটা ক্রোমোজোম আছে, এই ক্রোমোজোমটা যেমন দেখতে তার পাশে আর একটা ক্রোমোজোম, এই দুটো মিলে একটা জোড়া হলো। আবার এরকম একটা ক্রোমোজোম আছে, এরই মতো দেখতে আরেকটা ক্রোমোজোম এখানে থাকবে, একই রকম। এটা এক জোড়া হলো, দুই জোড়া হলো, এরকম চলবে। তারপরে মনে করো এরকম আছে, এটা কত নম্বর জোড়া, এটা 22 জোড়া, 22 নম্বর পেয়ার। এখান থেকে এতটা এই যে ক্রোমোজোম গুলো হলো, এটা হচ্ছে দেহজ ক্রোমোজোম, দেহজ ক্রোমোজোম। আর একটা ক্রোমোজোম রয়েছে এরকম, এই একটা আছে আর এরকম থাকবে। এটাকে বলা হয় কি, এরকম থাকতে পারে বা এরকম থাকতে পারে। এরকম থাকতে পারে। এই ক্রোমোজোমটা হচ্ছে এক্স ওয়াই প্রকৃতির, আর এটা হচ্ছে এক্স এক্স ক্রোমোজোম। এই দুটো হচ্ছে যৌন ক্রোমোজোম। এই ক্রোমোজোম দুটো কি, যৌন ক্রোমোজোম। এবার এই যে ক্রোমোজোম গুলো যে রয়েছে জোড়ায় জোড়ায় রয়েছে, এই জোড়ায় জোড়ায় ক্রোমোজোম গুলোর একটি ক্রোমোজোম হলো পিতৃ ক্রোমোজোম আর একটি মাতৃ ক্রোমোজোম। এগুলোকে সমসংস্থ ক্রোমোজোম বলে। যাচ্ছি পরে, এইটুকুন খাতায় তোলো। 23 জোড়া ক্রোমোজোম গুলো কি আছে, জোড়ায় 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 যে ক্রোমোজোম গুলো আছে সেই ক্রোমোজোম গুলো দিকে তাকাও একটু ভালো করে। এই ক্রোমোজোম গুলো কি আছে, সম আকৃতি এবং সমগুণ সম্পন্ন। যে জোড়ায় জোড়ায় ক্রোমোজোম গুলো আছে এরা সম আকৃতি এবং সমগুণ সম্পন্ন। এদের এই সম আকৃতি সমগুণ সম্পন্ন ক্রোমোজোমের একটি হলো পিতৃ ক্রোমোজোম, আরেকটি বলে মাতৃ ক্রোমোজোম। এই পিতৃ মাতৃ ক্রোমোজোম গুলোকে একসঙ্গে বলা হয় কি তোমার সমসংস্থ ক্রোমোজোম। এবার আমরা কি পড়ছি, সমসংস্থ ক্রোমোজোম, সমসংস্থ ক্রোমোজোম। এটা কলম দিয়ে রাখলাম, সমসংস্থ ক্রোমোজোম। তোমার দেহজ ক্রোমোজোমে প্রতি জোড়া ক্রোমোজোম কি হয়, প্রতি জোড়া ক্রোমোজোম সম আকৃতির ও সমগুণ সম্পন্ন। দেহজ ক্রোমোজোমের প্রতি জোড়া ক্রোমোজোমে, দেহজ ক্রোমোজোম যেটা দেখালাম 22 জোড়া, তার প্রতি জোড়া ক্রোমোজোমে কি, প্রতি জোড়া ক্রোমোজোম সম আকৃতির ও সমগুণ সম্পন্ন।
এই জোড়ার একটিকে বলে পিতৃ ক্রোমোজোম। পিতৃ ক্রোমোজোম এবং অপরটিকে বলে মাতৃ ক্রোমোজোম। পিতৃ ও মাতৃ ক্রোমোজোম জোড়াকে একত্রে বলে সমসংস্থ ক্রোমোজোম। কথাটা মুখস্থ করবো। কিরকম ব্যাপারটা বললাম, ধরো এই একটা ক্রোমোজোম আঁকলাম, আর একটা একই রকম দেখতে আরেকটা ক্রোমোজোম আঁকবো। এইবার এই ক্রোমোজোমে এটা যে সেন্ট্রোমিয়ার, এই ক্রোমোজোম গুলো কি একই রকম দেখতে। এটা হচ্ছে, এটা যদি আমি পিতৃ ক্রোমোজোম বলি, পিতৃ ক্রোমোজোম, আর এটা হচ্ছে মাতৃ ক্রোমোজোম। আর এই জোড়াটাকে একসঙ্গে বলে কি সমসংস্থ ক্রোমোজোম। মুখস্থ করবো আগে। সমসংস্থ ক্রোমোজোম যখন বললাম, এবারে কি আছে তোমার অসমসংস্থ ক্রোমোজোম বলে একটা কথা আছে। অসমসংস্থ ক্রোমোজোম। তাহলে দুই জোড়া সমসংস্থ ক্রোমোজোমের প্রত্যেকটি থেকে যদি একটি একটি ক্রোমোজোম নিয়ে নেওয়া যায়, তখন সেটা কি হয়ে যাবে? মানে দুটি ভিন্ন আকৃতির, এরকম ভাবে বলি, দুটি ভিন্ন আকৃতির ও ভিন্ন গুণ সম্পন্ন ক্রোমোজোমকে অসমসংস্থ ক্রোমোজোম বলে। দুটি সম আকৃতি সমগুণ সম্পন্ন সমসংস্থ, আর দুটি ভিন্ন আকৃতির ও ভিন্ন গুণ সম্পন্ন ক্রোমোজোমগুলোকে ক্রোমোজোম জোড়াকে বলে অসমসংস্থ ক্রোমোজোম। তাহলে যদি অসমস্ত ক্রোমোজোম কেমন দেখতে হবে, মনে করো এই একটা ক্রোমোজোম আছে, আর একটা ক্রোমোজোম কি করছে, এরকম করে দিচ্ছে। তাহলে এই দুটো ক্রোমোজোম কি দুটি ভিন্ন আকৃতির আছে, এটা হচ্ছে অসমসংস্থ ক্রোমোজোম। মুখস্থ করার চেষ্টা করব। অসমসংস্থ ক্রোমোজোম বললাম আমরা যখন কোষ বিভাজনে প্রোফেজ দশা পড়েছিলাম। প্রোফেজ দশা শুরুতে, এদিকে কথা শোনো আগে, প্রোফেজ দশা শুরুতে নিউক্লিয় জালিকা থেকে নিউক্লিয়াসের জল বিয়োজন হয়ে নির্দিষ্ট সংখ্যক ক্রোমোজোম গঠিত হয় প্রথমের দিকে। পরে ওই ক্রোমোজোমগুলো কি হয়, সেন্ট্রোমিয়ার অংশ ছাড়া বাকি অংশে লম্বালম্বি বিভাজিত হয়। আমি তোকে দেখাচ্ছি, আমি এক জোড়া সমসংস্থ ক্রোমোজোম, মনে করো এই একটা ক্রোমোজোম আছে, আর একটা ক্রোমোজোম এরকম আছে, দুটো সমসংস্থ ক্রোমোজোম, এটা সমসংস্থ ক্রোমোজোম। এই সমসংস্থ ক্রোমোজোম কি হচ্ছে, প্রোফেজ দশা শুরু। ওই সময় কি হয়, প্রোফেজ দশা শুরু হওয়ার সময় এই ক্রোমোজোমগুলো
এটা এই প্রোফেজ দশার শুরুতে এরকমই থাকে। প্রোফেজ দশার শুরুতে ক্রোমোজোমগুলো এরকমই থাকবে, এরকমই থাকবে। কিন্তু এর পরে এই ক্রোমোজোমগুলো, এই অংশ, এই বিন্দুটার নাম কি? এটা সেন্ট্রোমিয়ার। সেন্ট্রোমিয়ার, সেন্ট্রোমিয়ার। প্রোফেজ দশার শেষের দিকে, মানে প্রোফেজ শেষ, প্রোফেজ শেষ, প্রোফেজ দশা শেষ হবে আর কি। এই সময় এই ক্রোমোজোমগুলো কি হয়, এইরকম ঘটনা দেখো থাকে। এই ক্রোমোজোমগুলো দেখো এরকম হয়ে যায়, এরকম লম্বালম্বি বিভাজিত হয়ে যায়। এটা একটা হচ্ছে পিতৃ ক্রোমোজোম, একটা মাতৃ ক্রোমোজোম। এটা হচ্ছে যদি পিতৃ ক্রোমোজোম হয়, পিতৃ ক্রোমোজোম, একটা মাতৃ ক্রোমোজোম। প্রতিটি ক্রোমোজোম মাতৃ ক্রোমোজোম। প্রতিটি ক্রোমোজোম কি হয়েছে? সেন্ট্রোমিয়ার অংশ ছাড়া বাকি অংশ লম্বালম্বি বিভাজিত হয়ে যায়। এই যে কোষ বিভাজনের প্রোফেজ দশায়, কোষ বিভাজনের প্রোফেজ দশার শেষের দিকে কি হয়? প্রতিটি পিতৃ ও মাতৃ ক্রোমোজোম কি হয়? প্রোফেজ দশার শেষের দিকে প্রতিটি পিতৃ মাতৃ ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার অংশ ছাড়া, সেন্ট্রোমিয়ার অংশ ছাড়া লম্বালম্বি বিভাজিত হয়ে কি হয়? প্রতিটি ক্রোমোজোম লম্বালম্বি বিভাজিত হয়ে দুটি করে ক্রোমাটিড যুক্ত হয়। লম্বালম্বি বিভাজিত হয় দেখি। প্রতিটি ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার অংশ লম্বালম্বি বিভাজিত, এইটুকু আগে মুখস্থ করি। প্রতিটি পিতৃ বা মাতৃ ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার অংশ ছাড়া লম্বালম্বি বিভাজিত। ঘটনা সত্যি, লম্বালম্বি বিভাজিত হলো। লম্বালম্বি বিভাজিত হয়ে এইরকম হয়েছে। তাকে ভালো করে ক্রোমোজোম বিভাজিত হয়ে যে দুটি খণ্ড যুক্ত হয় তাদের প্রতিটিকে বলে ক্রোমাটিড। এবার ক্রোমাটিড দু রকমের আছে। একটা হচ্ছে তোমার কি সিস্টার ক্রোমাটিড, আর একটা নন সিস্টার ক্রোমাটিড। এক মায়ের থেকে যে দুটো মেয়ে হবে সেটা কি, মানে তোমার সিস্টার ক্রোমাটিড। এক মায়ের দুই মেয়ে। আবার যখন দুটো আলাদা মায়ের হবে তখন ভিন্ন মায়ের মেয়ে হবে। এরকম এখানেও তাই। কোনো একটি পিতৃ ক্রোমোজোম থেকে যে ক্রোমোজোম দুটো হবে, পিতৃ বা মাতৃ ক্রোমোজোম থেকে প্রাপ্ত ক্রোমাটিড দুটি, পিতৃ বা মাতৃ ক্রোমোজোম দুটি থেকে
পিতৃ বা মাতৃ ক্রোমোজোম দুটি থেকে যে ক্রোমাটিড দুটো পাওয়া যায়, ক্রোমাটিড দুটি পাওয়া যায় তাদের বলে কি? সিস্টার ক্রোমাটিড। সিস্টার ক্রোমাটিড। ব্যাপারটা কি? পিতৃ ক্রোমোজোম থেকে যে দুটো ক্রোমাটিড হবে সিস্টার ক্রোমাটিড, মাতৃ ক্রোমোজোম থেকে যে দুটো ক্রোমাটিড হবে সিস্টার ক্রোমাটিড। আর একটা কি? একটি পিতৃ ও একটি মাতৃ ক্রোমাটিড। একটি পিতৃ ও একটি মাতৃ ক্রোমাটিড কে একত্রে বলে নন সিস্টার ক্রোমাটিড। একটি পিতৃ ও একটি মাতৃ ক্রোমাটিডকে একত্রে নন সিস্টার ক্রোমাটিড বলা হয়। এটাকে একটুখানি ক্লিয়ার করতে এরকম করে দিচ্ছি। ধর এই দুটো হচ্ছে কি আলাদা কালার করে দিলাম। এটা মাতৃ ক্রোমাটিড আর এটা হচ্ছে পিতৃ ক্রোমাটিড। তাহলে তোমার মনে করো এই একটা ক্রোমাটিড আর একটা কি তোমার এই যে ক্রোমাটিড, এই দুটো কি এগুলাকে একটা ক্রোমাটিড মনে করো, ওখান থেকে একটা থেকে আলাদা হয়েছে। এটা হচ্ছে নন সিস্টার ক্রোমাটিড। আর যদি দুটো একই রকম একই ক্রোমোজোম থেকে যদি যেটা হতো সেটা হবে সিস্টার ক্রোমাটিড। মানুষের প্রতিটি দেহকোষে কি থাকে? 46টি, প্রতিটি দেহকোষে 46টি বা 23 জোড়া ক্রোমোজোম থাকে। 23 জোড়া ক্রোমোজোম আছে। মানুষের প্রতিটি দেহকোষে কি আছে? 23 জোড়া বা 46টি ক্রোমোজোম আছে। মানুষের প্রতিটি জনন মাতৃকোষ বলতে কোন অংশটা বোঝাচ্ছে? জনন মাতৃকোষ হচ্ছে শুক্রাশয় পুরুষদের শুক্রাশয়ের কোষ আর কি, এবং স্ত্রীদের ডিম্বাশয়ের কোষ। মানুষের প্রতিটি জনন মাতৃকোষে ওই 46টি বা 23 জোড়া ক্রোমোজোম আছে। মানুষের প্রতিটি চোখ, নাক, কান, মুখ সব জায়গায় প্রতিটি কোষের মধ্যে 23 জোড়া করে ক্রোমোজোম আছে বা 46টি। প্রতিটি জনন মাতৃকোষ বলতে শুক্রাশয় ডিম্বাশয়, ওখানেও একই 46টি করে ক্রোমোজোম আছে। তাহলে দেহজ এবং জনন মাতৃকোষের দেহজ এবং জনন মাতৃকোষের
ক্রোমোজোম গুলিকে বলে ডিপ্লয়েড 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 পয়লয় অন্তঃস্থকাণ্ড ডিপ্লয়েড। জোড় সংখ্যা থাকলে ডিপ্লয়েড বলে, জোড় সংখ্যা থাকলে ডিপ্লয়েড মানে জোড় সংখ্যক ক্রোমোজোমকে ডিপ্লয়েড বলে আর কি। জোড় সংখ্যক ক্রোমোজোমকে বলে ডিপ্লয়েড ক্রোমোজোম। ডিপ্লয়েড পয়লয় ডিপ্লয়েড ক্রোমোজোম। এবার জোড় সংখ্যক ক্রোমোজোমকে বলে ডিপ্লয়েড ক্রোমোজোম। যখন মিওসিস প্রক্রিয়ায় আমাদের মানুষের ক্ষেত্রে দু রকমের কোষ বিভাজন হয়, একটা মাইটোসিস একটা মেয়োসিস। মিওসিস কোষ বিভাজনকালে মিওসিস কোষ বিভাজনকালে কি হয়, প্রতিটি জনন মাতৃকোষের জনন মাতৃকোষের থেকে কি হয়, অর্ধ সংখ্যক ক্রোমোজোম যুক্ত তোমার 4টি করে জনন কোষ বা গ্যামেট উৎপন্ন হয়। অর্ধ সংখ্যক ক্রোমোজোমকে বলে হ্যাপ্লয়েড ক্রোমোজোম। পয়লয় একার অন্তঃস্থকাণ্ড হ্যাপ্লয়েড ক্রোমোজোম। ব্যাপারটা এরকম, এটা একটা মনে করো 2n সংখ্যক ক্রোমোজোম যুক্ত জনন মাতৃকোষ বলতে তোমার মাথায় কি কাজ করছে এখন? হয় শুক্রাশয় না হলে ডিম্বাশয়। এটা কি হয়, এটা একটা জনন মাতৃকোষ বলতে আমাদের মাথায় কি কাজ করছে? শুক্রাশয় না ডিম্বাশয়। এটা প্রথমে এরকম ভেঙে গিয়ে দুখানা কোষ হয়, NN করে। 2n ক্রোমোজোম ছিল, 46টা ছিল। এখানে 2n মানে 46টা ক্রোমোজোম আছে। এখানে কি হয়ে যাবে, NN মান তখন 23 46/2 হয়ে গেল, অর্ধেক 23টা হয়ে যাবে। এটা আবার ভেঙে যাবে, ভেঙে গিয়ে NN করে হয়। এই 4টা হলো কি জনন কোষ বা গ্যামেট। এই গ্যামেট যে জনন কোষ যেটা বলছি, জনন কোষ এর অপর নাম হচ্ছে কি গ্যামেট। এই গ্যামেটের মধ্যে দু রকমের গ্যামেট আছে। একটা তোমার কি পুং গ্যামেট, যার নাম পুং গ্যামেট বা অপর নাম হচ্ছে শুক্রাণু। আর একটা কি স্ত্রী গ্যামেট, যার অপর নাম হচ্ছে কি ডিম্বাণু। এবার যেটা বলতে চাইছি,
তোমার কতগুলো শব্দের সঙ্গে আমরা পরিচিত হব। একটা হচ্ছে টেট্রাড, টয়রফলাকার, টেট্রাড, টয়রফলাকার ডট। টেট্রাড বলে একটা কথা শুনবো, কায়াজমা শুনবো, কায়াজমা, কায়াজমা, জমা, ক্রসিং ওভার, ক্রসিং ওভার। এই চারটা শব্দের সঙ্গে পরিচিত হব, এই চারটি শব্দের সঙ্গে পরিচিত হব। একটা যে টেট্রাড, কায়াজমা, ক্রসিং ওভার। যখন জনন মাতৃকোষের নিউক্লিয়াস বিভাজিত হয়ে কি করে ওই গ্যামেট উৎপন্ন করে, জনন মাতৃকোষের নিউক্লিয়াস, জনন মাতৃকোষের ছেচল্লিশটা ক্রোমোজোম আছে, তাহলে ওখানে ওদের প্রথমে প্রোফেজ দশা হয়, প্রথমে প্রোফেজ দশাতে আসে। ওখানে এই প্রোফেজ দশায় কি হয়, মনে করো এটা একটা পিতৃ ক্রোমোজোম, এই একটা পিতৃ ক্রোমোজোম লম্বালম্বি বিভাজিত হয়ে দুটি করে ক্রোমাটিড যুক্ত হয়েছে। এটা একটা পিতৃ ক্রোমোজোম, পিতৃ ক্রোমোজোম। এটা সেন্ট্রোমিয়ার অংশ বাদে বাকি অংশ লম্বালম্বি বিভাজিত হয়ে দুটি করে ক্রোমাটিড যুক্ত হয়েছে। তারপরে তার পাশে এই যে ক্রোমাটিড দুটো হলো, এটা হচ্ছে মাতৃ ক্রোমোজোম, মাতৃ ক্রোমোজোম, ক্রোমোজোম। তাহলে মিওসিস কোষ বিভাজন কালে, আগে কথাটা বুঝবো, এখন আর লিখবো না। মিওসিস কোষ বিভাজন কালে পিতৃ এবং মাতৃ ক্রোমোজোমগুলো বিভাজিত হয়ে যে দুটি করে মোট চারটি ক্রোমাটিড তৈরি করে, তাদেরকে একসঙ্গে বলে টেট্রাড। তাহলে কি বলছি, মিওসিস কোষ বিভাজন কালে, মিওসিস, মিওসিস কোষ বিভাজন কালে, কোষ বিভাজন কালে কি হয়, পিতৃ ও মাতৃ ক্রোমোজোম, পিতৃ ও মাতৃ ক্রোমোজোম কি করে, সেন্ট্রোমিয়ার অংশ ছাড়া, সেন্ট্রো দরকার নেই, পিতৃ মাতৃ ক্রোমোজোম থেকে, পিতৃ ও মাতৃ ক্রোমোজোম থেকে কি বলে 2+2 তোমার চারটি যে ক্রোমাটিড পাওয়া যায়, ক্রোমাটিড গঠিত হয়, ক্রোমাটিড গঠিত হয়, তাদের একত্রে বলে, তাদের একত্রে বলে টেট্রাড। টয়রফলা টেট্রাড, টয়কার, টয়রফলা একার ডট, টেট্রাড। কি বলছি, মিওসিস কোষ বিভাজন কালে পিতৃ ও মাতৃ ক্রোমোজোম থেকে, পিতৃ থেকে দুটো, মাতৃ থেকে দুটো, মানে মোট চারটি ক্রোমাটিড পাওয়া যায়, ওই চারটা ক্রোমাটিডকে বলে কি, টেট্রাড। এবার এখানে কি হয়, এদিকে তাকাও, কায়াজমা কি ব্যাপারটা, কায়াজমা ব্যাপারটা বুঝাচ্ছি। এই একটা ক্রোমোজোম আছে, এটা মনে করো এটা আমার পিতৃ ক্রোমোজোম, এটা একটা পিতৃ ক্রোমোজোম হলো। এবার কিছু দেখতে পাচ্ছি, এখানে কিছু দেখতে পাচ্ছি, এই যে অংশটা, এই জায়গাটা এক্স এর মতো গঠিত হলো না, এই জায়গাটা দিকে লক্ষ্য রাখো,
আমি এখানে এই জায়গাটা হাইলাইট করছি, এই জায়গাটা দিকে লক্ষ্য রাখো, এই জায়গাটা দেখতে কেমন এক্স এর মতো হলো না? এই জায়গাটা দিকে ফলো করো, এটা দেখতে এক্স এর মতো হলো না? মিওসিস কোষ বিভাজনকালে কি হয়, ওই যে মিওসিস কোষ বিভাজনকালে নন সিস্টার ক্রোমাটিড, কারণ এই ক্রোমাটিড আর এই ক্রোমাটিডটা কি হবে? নন সিস্টার। ক্রোমাটিড মাতৃ ক্রোমাটিড, নন সিস্টার। দুটি নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে কি হয়, এটা এক্স আকৃতির গঠন তৈরি হয়। এই এক্স আকৃতির গঠনটাকে বলে কাইজামা। তাহলে কি বলছি, তোমার মিওসিস কোষ বিভাজনকালে মিওসিস কোষ বিভাজনকালে তোমার নন সিস্টার ক্রোমাটিড দুটি কি করে, এক্স আকৃতির গঠন তৈরি করে, তাহলে এই এক্স আকৃতির গঠনকে এই এক্স আকৃতির গঠনকে বলে, এক্স আকৃতির গঠনকে বলে কি, কায়াজামা। কায়াজামা বোঝা গেল এক্স আকৃতির গঠন। এবার লক্ষ্য রাখো ক্রসিং ওভার ব্যাপারটা কিরকম হয়। ক্রসিং ওভার ব্যাপারটা কি, নজর বোর্ডের দিকে থাকবে, এই জায়গাটা বুঝতে হবে। এটা একটা পিতৃক্রোমোজোমের একটা ক্রোমাটিড আছে, একটু মন দিয়ে দেখবে আমি এখানে কি করছি, মন দিয়ে খেয়াল করবে। তীর নজরে কোন কিছু ধরা পড়লো? তীর নজরে কি ধরা পড়ছে এখানে? কি ধরা পড়েছে? কি ধরা পড়ছে? কারণ যে ধরা পড়েছে কি করলাম, ভালো করে লক্ষ্য রাখো। কি হয়েছে? ওইটার অংশ ওইটার মধ্যে চলে গেছে, ওইটার অংশ। হ্যাঁ, এই যে দুটো নন সিস্টার ক্রোমাটিড ছিল, এদের মধ্যে খণ্ড অংশ বিনিময় হয়েছে। নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে খণ্ড অংশ বিনিময় হয়েছে, বিনিময় আলাদা হয়ে যাবে, এরকম থাকবে না। এই খণ্ড অংশ বিনিময়কে বলে ক্রসিং ওভার। এই যে খণ্ড অংশ, এর কিছুটা খণ্ড ওতে চলে যাবে, আর এর কিছুটা খণ্ড এখানে চলে আসবে। এর ফলে কি হয়, এই ছেলে মেয়েদের মধ্যে কি হয়, বাবা মা দুটোরই গুণ পেয়ে যায় না? বাবারও গুণ যেমন পাওয়া থাকে, মায়ের গুণও থাকে, ওখানে ওই ক্রসিং হওয়ার পাওয়া থাকে। তাহলে এখানে কি হয়, তো মিওসিস কোষ বিভাজনকালে কোষ বিভাজনকালে কি হয়, নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে যে খণ্ডাংশের বিনিময় হয় বা খণ্ডাংশের বিনিময় ঘটে, তাকে বলে খণ্ডাংশের বিনিময় ঘটে। মিওসিস কোষ বিভাজনকালে
নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে মধ্যে খণ্ডাংশের বিনিময় হয় দাঁড়ি। এই ঘটনাকে বলে ক্রসিং ওভার। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, মুখস্থ করব, পরে লিখব। আমরা মানুষের দেহে দু রকমের কোষ বিভাজন দেখলাম। মানুষের দেহে শুধু নয়, যে কোনো উন্নত জীব দেহে, মানুষের দেহে বা যে কোনো উন্নত জীব দেহে, জীব বলতে উদ্ভিদ প্রাণী দুটোকেই বোঝায়। উন্নত জীব দেহে কি হয়? দু রকমের কোষ বিভাজন হয়। একটা মাইটোসিস কোষ বিভাজন, কোষ বিভাজন। মাইটোসিস কোষ বিভাজন মানুষের দেহে বা যে কোনো উন্নত জীব দেহে, জীব বলতে উদ্ভিদ প্রাণী দুটোকেই বোঝায়, দু রকমের কোষ বিভাজন হয়। একটা মাইটোসিস কোষ বিভাজন, আর একটা হচ্ছে মিওসিস কোষ বিভাজন। মিওসিস কোষ বিভাজন। মাইটোসিস কোষ বিভাজনের ফলে কি হয়? মাইটোসিস কোষ বিভাজন এটা একটা যদি মাইটোসিস কোষ বিভাজন ঘটে কোথায়? দেহকোষে মাইটোসিস কোষ বিভাজন ঘটে। এখানে কি হয়? এখানে এই নিউক্লিয়াস ছিল, তার মধ্যে 2n সংখ্যক ক্রোমোজোম ছিল। সব সময় জোর সংখ্যায় ক্রোমোজোম থাকবে। আমরা কি দেখেছিলাম? মাইটোসিস কোষ বিভাজনের ফলে এই কোষটা বিভাজিত হয়ে দুটো কোষ তৈরি হয়েছিল, যে দুটো কোষ কি সম আকৃতির, সমগুণ সম্পন্ন। এই যে অপত্য কোষ দুটো তৈরি হয়েছিল, এটা অপত্য কোষ। আর এই যে তোমার কি মাতৃকোষ। মিওসিস কোষ বিভাজন, যে কোষ বিভাজন প্রক্রিয়া মাতৃকোষ বিভাজিত হয়ে, বা দেহ মাতৃকোষ কথা দিতে হবে। দেহ মাতৃকোষ বিভাজিত হয়ে দুটি সম আকৃতির সমসংখ্যক ক্রোমোজোম যুক্ত দুটি অপত্য কোষ তৈরি করে, তাকে বলে মাইটোসিস কোষ বিভাজন। যে কোষ বিভাজন প্রক্রিয়ায় কি হয়? দেহ মাতৃকোষ বিভাজিত হয়ে সমসংখ্যক ক্রোমোজোম যুক্ত, সমগুণ সম্পন্ন অপত্য কোষ তৈরি করে, তাকে বলে মাইটোসিস কোষ বিভাজন। তাহলে মাইটোসিস কোষ বিভাজন কি? যে কোষ বিভাজন প্রক্রিয়ায় দেহ মাতৃকোষ বিভাজিত হয়ে কি হয়? সমসংখ্যক ক্রোমোজোম যুক্ত ও সমগুণ সম্পন্ন যে সমগুণ সম্পন্ন কি হয়? দুটি অপত্য কোষ গঠিত হয়। যে কোষ বিভাজন প্রক্রিয়ায় দেহ মাতৃকোষ চোখ, নাক, কান, মুখ বিভিন্ন অংশে বিভাজিত হয়ে কি হয়? সমসংখ্যক ক্রোমোজোম যুক্ত। এই কথা মানে গুরুত্ব দাও। সমসংখ্যক ক্রোমোজোম, 46টা যদি ক্রোমোজোম থাকে 46টা করেই তৈরি হবে, এবং সেটা ঘটেছে। তোমাকে কোষ বিভাজনটা দেখিয়েছি। হ্যাঁ, মাইটোস, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ দশা দেখেছি যে যদি
8টা ক্রোমোজোম মানে 6টা ক্রোমোজোম যদি দেহমাতৃকে থাকে বিভাজিত হয়ে ছোট ছোট করে ক্রোমোজোম যুক্ত অপত্য কোষ তৈরি হয়েছিল। মনে পড়ছে কথাগুলো? 4টা থাকে 4টা করে হয়েছিল। তাহলে সমসংখ্যক ক্রোমোজোম যুক্ত ও সমগুণ সম্পন্ন দুটি অপত্য কোষ গঠিত হয়। সেই কোষ বিভাজনকে বলে, এখানে গঠিত হয় কমা হবে, সেই কোষ বিভাজনকে বলে কোষ বিভাজনকে বলে কি মাইটোসিস কোষ বিভাজন। মাইটোসিস কোষ বিভাজন। এই মাইটোসিস কোষ বিভাজনের গুরুত্বটা কোথায়? মাইটোসিস কোষ বিভাজনের গুরুত্ব বা তাৎপর্য ভালো করে শুনে নাও, পরে লিখে নেবে, সব কথা রেকর্ড হবে। মাইটোসিস কোষ বিভাজনের গুরুত্ব। এই কোষ বিভাজন প্রক্রিয়ায় কি হয়? দেহের কোষের সংখ্যা বাড়ে, দেহের কোষের সংখ্যা বাড়ে। আর এই কোষের সংখ্যা বাড়ার ফলে কি হয়? দেহটা আকার আয়তনে বেড়ে ওঠে। একটা ক্লাস 1-এর ছেলের যা সাইজ, ওই ছেলেটা আর 5 বছর পরে সেই সাইজ থাকে? বড় হয়ে যায়, কারণ ওদের শরীরে কোষের সংখ্যা বেড়েছে। কোষ বিভাজনের ফলে ক্ষতস্থান পূরণ হয়। কোনো দুর্ঘটনার ফলে যদি কোনো জায়গায় কেটে যায়, চিড়ে যায়, ক্ষত হয়ে যায়, ওই জায়গাটা সারা জীবন ক্ষত থাকে, কিছুদিন পরে জায়গাটা ভরাট হয়ে যায়, তাহলে ক্ষতস্থান মেরামত হয়। কোষ বিভাজনের ফলে কি হয়? তোমার তোমার অনুন্নত শ্রেণীর প্রাণী যেগুলো আছে, এদের বংশ বিস্তারের একমাত্র মাধ্যম অযৌনজন পদ্ধতিতে যে বংশ বিস্তার করে। মাইটোসিস কোষ বিভাজনের ফলে কি হচ্ছে? 1 নম্বর, দেহের কোষের সংখ্যা বাড়ে, ফলে দেহটা আকার আয়তনে বেড়ে ওঠে। ক্ষতস্থান মেরামত হয়। কোষ বিভাজনের ফলে ক্ষতস্থান, না কোনো দুর্ঘটনা যদি কারণে কোনো জায়গায় যদি ক্ষত হয়, সেটা সেই ক্ষতস্থানটা মেরামত হয়ে যায়। নিম্ন শ্রেণীর যে সমস্ত প্রাণী রয়েছে, তাদের একমাত্র বংশ বিস্তারের মাধ্যম হচ্ছে এই মাইটোসিস কোষ বিভাজন। করে নেব। এবার মিওসিস কোষ বিভাজন। মিওসিস কোষ বিভাজন ঘটনাটা এরকম হবে, এদিকে তাকাও। এটা কোথায় ঘটবে? মিওসিস কোষ বিভাজন জনন মাতৃকোষ। এটা ছিল কোথায়? দেহ মাতৃকোষ। এটা জনন মাতৃকোষ। জনন মাতৃকোষ বলতে শুক্রাশয় এবং ডিম্বাশয়। এদিকে নজর রে ভাই, এখানে এটা 2n সংখ্যক জনন মাতৃকোষ ও 2n সংখ্যক ক্রোমোজোম থাকবে। এটা জনন মাতৃকোষ। জনন মাতৃকোষ। এই জনন মাতৃকোষের যে এই যে নিউক্লিয়াসটা আছে, তার ক্রোমোজোম সংখ্যা 2n। এটা প্রথমে এরকম দুটো অংশে ভাঙে, দুটো অংশে ভাঙে। এখানে নিউক্লিয়াসটা দেখাতে হবে না, তোমার এরকম হয়। প্রথমে এইটা একটা নিউক্লিয়াস হলো, এই একটা নিউক্লিয়াসটা দেখাচ্ছে না, পুরো কোষটা দেখাচ্ছে না। নিউক্লিয়াসটা অর্ধেক অর্ধেক ক্রোমোজোম যুক্ত হলো, অর্থাৎ ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে গেল। এটাকে হ্রাস বিভাজন বলে। এইটাকে বলে হ্রাস বিভাজন, হ্রাস বিভাজন। এরপরে এইটা আবার ভেঙে যায়, ভেঙে আবার এন হয়, আর হয় না। এগুলো হলো গ্যামেট। এটা হচ্ছে গ্যামেট। তাহলে যে কোষ বিভাজন কালে জনন মাতৃকোষের নিউক্লিয়াস পর পর দুবার বিভাজিত হয়ে, ভালো করে শোনো কথাটা, যে কোষ বিভাজন কালে জনন মাতৃকোষের নিউক্লিয়াস, যে কোষ বিভাজন প্রক্রিয়া, এরকম ভাবে বলবো, যে কোষ বিভাজন প্রক্রিয়ায় এই দেহ মাতৃকোষের জায়গা কি লিখবো? জনন মাতৃকোষ। দেহ মাতৃকোষের জায়গায় যে কোষ বিভাজন প্রক্রিয়ায় জনন মাতৃকোষের নিউক্লিয়াস পর পর দুবার বিভাজিত হয়ে, এখানে একবার হলো, এখানে আরেকবার হয়েছে, পর পর দুবার বিভাজিত হয়ে অর্ধ সংখ্যক ক্রোমোজোম যুক্ত 4টি জনন কোষ তৈরি হয়, তাকে বলে মিওসিস কোষ বিভাজন। এই প্রমিতা কি শুনলে? আমরা যে মিওসিস কোষ বিভাজন বলছি, যে কোষ বিভাজন প্রক্রিয়ায় জনন মাতৃকোষের নিউক্লিয়াস পর পর দুবার বিভাজিত হয়ে অর্ধ সংখ্যক ক্রোমোজোম যুক্ত 4টি জনন কোষ উৎপন্ন হয়, তাকে বলে মিওসিস কোষ বিভাজন।
এই মিওসিস কোষ বিভাজনকে হ্রাস বিভাজন বলা হয়। কেন? মিওসিস কোষ বিভাজনকে মিওসিস কোষ বিভাজনকে হ্রাস বিভাজন বলে কেন? হ্রাস বিভাজন বলা হয় কেন? উত্তর পরিষ্কার। এই মিওসিস কোষ বিভাজনের ফলে জনন মাতৃকোষের নিউক্লিয়াস বিভাজিত হয়ে অর্ধেক সংখ্যক ক্রোমোজোম যুক্ত 4টি জনন কোষ তৈরি হয়। ঘটনা ঘটেছে। এই কোষ বিভাজন প্রক্রিয়া কি হয়? জনন মাতৃকোষের নিউক্লিয়াস বিভাজিত হয়ে অর্ধ সংখ্যক ক্রোমোজোম যুক্ত জনন কোষ গঠিত হয়। ডিপ্লয়েড কোষ থেকে হ্যাপ্লয়েড কোষ গঠিত হয়। এই জন্য একে হ্রাস বিভাজন বলে। হ্রাস, কমে যাওয়া। মিওসিস হ্রাস বিভাজন বলা হয়। অ্যান্সারটা কি বলবো? এই কোষ বিভাজনের ফলে এই কোষ বিভাজনের ফলে কি হয়? জনন মাতৃকোষের নিউক্লিয়াস বিভাজিত হয়ে জনন মাতৃকোষের নিউক্লিয়াস পর দুবার বিভাজিত হয়ে অর্ধ সংখ্যক ক্রোমোজোম যুক্ত জনন কোষ তৈরি হয়। জনন কোষ গঠিত হয়। এই কারণে মিওসিসকে বলে কোষ বিভাজনকে বলে হ্রাস বিভাজন। এই কোষ বিভাজনকে বলে হ্রাস বিভাজন। এবার মিওসিস কোষ বিভাজনের তাৎপর্যটা কোথায়? মিওসিস কোষ বিভাজনের দরকার পড়ে গেল কেন? মিওসিস কোষ বিভাজনের তাৎপর্য হচ্ছে এই কোষ বিভাজনের ফলে কি হয়? জনন কোষ তৈরি হয়। যে গ্যামেট তৈরি হচ্ছে, শুক্রাণু ডিম্বাণু তৈরি হয়, অর্ধ সংখ্যক ক্রোমোজোম যুক্ত জনন কোষ এই মিওসিস কোষ বিভাজনের ফলেই তৈরি হয়। 1 নম্বর, জনন কোষ তৈরি হয়। এই কোষ বিভাজনের ফলে কি হয়? জনন কোষ তৈরি হয়। এর ফলে কি হয়? তোমার যৌন জননকারী জীবেদের এই যে এটা মনে করো একটা শুক্রাণু আছে যার মধ্যে n সংখ্যক ক্রোমোজোম আছে, এটা পুং গ্যামেট, আরেকটা আছে এটা মনে করো স্ত্রী গ্যামেট আছে, এর সঙ্গে অর্ধেক ক্রোমোজোম আছে, এটা n সংখ্যক, এটা স্ত্রী গ্যামেট আছে, তা এই দুটো যখন মিলিত হয় কি করে? এই দুটো মিলিত হয়ে 2n সংখ্যক জাইগোট তৈরি করে। 2n সংখ্যক ক্রোমোজোম যুক্ত জাইগোট, এটা যে 2n, এটাকে বলে জাইগোট। এই জাইগোট হয় আবার ডিপ্লয়েড, হ্যাপ্লয়েড মিলে ডিপ্লয়েড হয়। যে ডিপ্লয়েড একটি মাত্র কোষ, সেটা পরে আবার মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে যে জীবের জাইগোট, সেই জীব গঠিত হয়। অর্থাৎ ক্রোমোজোম সংখ্যা চেঞ্জ হয় না। এই মিওসিস কোষ বিভাজনের ফলে অর্ধেক সংখ্যক ক্রোমোজোম গ্যামেট যেটা হলো, এই গ্যামেটগুলো মিলে তৈরি হয় জাইগোটে ক্রোমোজোম সংখ্যা 2n হয়ে যায়, n মিলে 2n হয়ে যায়, যার ফলে মানুষের সন্তান মানুষই জন্ম হয়, অন্য প্রাণী হয় না। এবার এই মিওসিস কোষ বিভাজনের ফলে আর কি গুরুত্ব রয়েছে? মিওসিস কোষ বিভাজনের ফলে ক্রসিং ওভার ঘটে।
পিতৃমাতৃ ক্রোমোজোমের মধ্যে ক্রসিং ওভার ঘটে। এর ফলে কি হয়, ওই পিতৃমাতৃ উভয় গুণই অপত্যের মধ্যে প্রকাশ পায়। মানে এখানে পিতৃমাতৃ বলতে যে বাবা মায়ের সন্তান সেই বাবা মায়ের গুণের কথা হচ্ছে না, মানে এই মানে যে যে সন্তানটা হলো ও যে বাড়ির, সেই বাড়ির অন্য যে সদস্য আছে, ঠাকুমা দাদু যে আছে, তাদের গুণগুলো পেয়ে যাবে। কারণ তাদের ওর মধ্যে ওই ক্রোমোজোমের খণ্ডাংশের যে বিনিময়টা হয়েছে, খণ্ডাংশের বিনিময় কোনো পুরুষের দেহের ভিতরেই ঘটে। আর ওই ডিম যখন জনন বিভাজিত ডিম্বাণু তৈরি হয় তখন ওই স্ত্রী দেহের মধ্যেই ঘটে। তারপরে কি ওই সেখানে যে পিতৃমাতৃ ক্রোমোজোমের মধ্যে খণ্ডাংশ বিনিময় হয়, তারপরে কি হয়, ওই জিনের নতুন বিন্যাস হয়, পরে তোমার ওই নতুন বৈশিষ্ট্য সম্পর্ক জীব সেখান থেকে পাওয়া যায়, যে জীবটার মধ্যে কি হয় বাড়ির অন্যান্য মেম্বারদেরও চারিত্রিক বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। করে নেবে এগুলো বাড়ি থেকে।